জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছি আমি মুন্নাফ রশিদ। সাইবার সুরক্ষা অধ্যাদেশ খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই অধ্যাদেশ কারো অধিকার খর্ব করবে না এবং একই সাথে গণমাধ্যমের স্বাধীনতাও অক্ষুণ্ণ থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের পদায়নের সিদ্ধান্ত হয়েছে, যেখানে ৭৬৪ জনকে পদোন্নতির সুপারিশ করা হয়। এর মধ্যে ১১৯ জন সচিব পদে, ৪১ জনকে গ্রেড 1 ও বাকিরা যুগ্ম সচিব ও উপসচিব পদে পদায়ন পাবেন। এছাড়া গণভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, কোরিয়ার সাথে বাংলাদেশের অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর হবে। এতে কোরিয়ায় বাংলাদেশের জন্য বড় বাজার উন্মুক্ত হবে। এ সময় ধারণা থেকে নয়, প্রকৃত তথ্য দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির সংবাদ তুলে ধরার আহ্বান জানান প্রেস সচিব। সেটার বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের বিষয়ে একটা আলাপ হয়েছে। কোরিয়ার সাথে আমরা একটা ফ্রি ট্রেড বলবো না, আমরা একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট আমরা করছি। গণভবনে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি অধিকার প্রতিষ্ঠা, এটা নিয়েও একটা ডিসিশন এসছে এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪-এর খসড়া চূড়ান্ত অনুমোদিত হয়েছে। শেখ হাসিনা সহ যারা জুলাই বিপ্লবে হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দিনাজপুরের খানসামায় পাকেরহাট গ্রোয়ার্স মার্কেট মাঠে আয়োজিত সংবর্ধনা সভায় কথা বলেন তিনি। দিনাজপুর সহ উত্তরবঙ্গের বিভিন্ন সমস্যা পর্যবেক্ষণ করতে সফর করছেন উপদেষ্টা। দিনাজপুরে যে ধরনের উন্নয়ন দরকার তা করতে সম্ভাব্য সব কিছুই করবেন বলে আশ্বস্ত করেছেন তিনি। এ সময় রংপুরে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম তৈরির উদ্যোগ নেয়ার কথা জানান উপদেষ্টা। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে চাঁদাবাজি সহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। একটা দীর্ঘ লড়াইয়ের পর বাংলাদেশের মানুষ যেমন ফ্যাসিবাদের করাল গ্রাস থেকে মুক্ত হয়েছে, রাজনৈতিক দলের নেতা কর্মীরাও একটা দীর্ঘ সময় সেই ফ্যাসিবাদের দ্বারা নানা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। আপনারা জানেন এই নির্যাতন নিপীড়নের কষ্টটা কি। আপনারা আবার নতুন করে চাঁদাবাজি, দখলদারিত্ব করে বাংলাদেশের জনগণকে আবারও সেই দুঃশাসনের মধ্যে ফেলে দেবেন না। সমালোচনা হলেও পলিথিন নিষিদ্ধে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। শুধু ঢাকা নয়, সারা দেশেই পলিথিনের বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান চলবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার বিকেলে সিরডাপ মিলনায়তনে কার্বন নিঃসরণ হ্রাসে কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ক সেমিনারে কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা আরও বলেন, উন্নয়ন প্রকল্প হলেই বন বিভাগের জমি দখলের পায়তারা চলে। ইতোমধ্যে দখল হওয়া ৭০০ একর বনভূমি উদ্ধার করা হয়েছে। জলাশয় ভরাট রোধে কার্যকর আইন প্রয়োগের পাশাপাশি শালবনের সীমানা নির্ধারণের কথাও জানান তিনি। এছাড়া কার্বন নিঃসরণ কমানো ও বায়ু দূষণ থেকে বাঁচতে জীবনযাত্রায় পরিবর্তন আনার তাগিদ দেন পরিবেশ উপদেষ্টা। এখন একটা গ্রুপ বেরিয়েছে যে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করলো, বিকল্প দিল না কেন? তাইলে কি আমি পলিথিন শপিং ব্যাগ যতটা ব্যবহৃত হয় তার বিকল্প পাটার চটের ব্যাগ বানিয়ে তারপরে ২০০২ সালের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করব, নাকি এটা একটা সাইমালটেনিয়াস প্রসেস হবে? একটা আইন যখন হয় এবং সেই আইন যখন এত বছরে চ্যালেঞ্জড হয় না, তার মানে আইনটার একটা জনস্বার্থমূলক দিক আছে। কাজে সেই আইনটা আমি বাস্তবায়ন করবার চেষ্টা করব, আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি করে যাব। বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যেক ধর্মের শান্তির বাণী আছে, সেই শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে। ধর্মীয় শান্তির বাণী প্রতিষ্ঠিত হলেই সমাজে বিদ্যমান বিভেদগুলো দূর হবে। এ সময় খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশে উদারতা, সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে উঠবে এমন আশা প্রকাশ করেন। এ সময় বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ২.৫ কোটি টাকা অনুদান দেয়ায় অন্তর্বর্তী সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়।
পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনিরুল মাওলা। ব্যাংকটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ঋণ জালিয়াতির অভিযোগে তাকে অব্যাহতির বিষয়ে জানায় ব্যাংকটির পরিচালনা পর্ষদ। ব্যাংকটির পর্ষদে এস আলমের আধিপত্য থাকায় 2021 সালের 1 জানুয়ারি নিয়োগ পান মনিরুল মাওলা। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের ছেলে আহসানুল আলম ও এমডি মনিরুল মাওলা সহ 58 জনের বিরুদ্ধে মামলা করেছে। তাদের বিরুদ্ধে ইসলামী ব্যাংক থেকে 1092 কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ রয়েছে। ব্যক্তি ও কোম্পানি করদাতাদের জন্য আয়কর রিটার্ন জমার সময় আরও 1 মাস বাড়ালো এনবিআর। মঙ্গলবার এক আদেশে সময় বাড়ানোর ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। আদেশ অনুযায়ী ব্যক্তি রিটার্ন জমা দেয়া যাবে 31 জানুয়ারি ও কোম্পানি রিটার্ন জমা দেয়া যাবে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। এনবিআরের আদেশে বলা হয়েছে, আয়কর আইন 2023-এর ধারা 334-এর উপধারা খ প্রদত্ত ক্ষমতা বলে এ সময় বাড়ানো হলো। এর আগে নভেম্বরের মাঝামাঝিতে আরেকটি আদেশে ব্যক্তি করদাতাদের জন্য 31 ডিসেম্বর পর্যন্ত ও কোম্পানি করদাতাদের জন্য 15 জানুয়ারি পর্যন্ত জরিমানাহীন রিটার্ন জমার সময় বাড়ায় এনবিআর। সাধারণ আয়কর আইনে জরিমানাহীন রিটার্ন জমার সময় 30 নভেম্বর পর্যন্ত, কিন্তু পরিস্থিতি বিবেচনায় এনবিআরকে সময় বাড়ানোর ক্ষমতা দেওয়া হয়েছে। বিসিএস শিক্ষাকে ক্যাডার বহির্ভূত করার পরিকল্পনা 29 ডিসেম্বরের মধ্যে বাতিল করতে জনপ্রশাসন সংস্কার কমিশনকে আলটিমেটাম দিয়েছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। এছাড়াও আরও 14টি দাবি জানিয়েছে তারা। মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনের আগে সংবাদ মাধ্যমে শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে পুল থেকে বাদ দেওয়ার ঘোষণাকে বৈষম্যমূলক ও দেশকে অস্থিতিশীল করার আত্মঘাতী সিদ্ধান্ত বলেও মনে করেন তারা। দাবি আদায় না হলে 31 ডিসেম্বর নতুন কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। বড়দিন উপলক্ষে রাজধানীর কাকরাইল গির্জায় কথা বলছেন সেনাপ্রধান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মেরি ক্রিসমাস। এখন শ্রদ্ধেয় স্যার তিনি আর্চবিশপকে তার পক্ষ থেকে জেনারেল ওয়াকুরুজ্জামান সেনাবাহিনীর প্রধান তিনি একটা উপহার দিবেন। আর্চবিশপ প্রশ্ন করবেন না? থ্যাংক ইউ ভেরি মাচ। সামনে যাই। আরেকটা গিফট দিবেন স্যার আর্চবিশপকে। দেওয়া হয়েছে। ওইটা পরে দিয়ে দিবেন। বড়দিন উপলক্ষে কাকরাইল গির্জায় এসেছিলেন সেনাপ্রধান। আমরা সরাসরি সেখানে ছিলাম। মধ্য সিরিয়ার হামায় ক্রিসমাস ট্রি পুড়িয়ে দেয়ায় ঘটনায় প্রতিবাদে রাজধানী দামেস্কের প্রধান সড়ক সহ খ্রিস্টান অধ্যুষিত এলাকাগুলিতে বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। এ সময় দেশটির অন্তর্বর্তী সরকারের কাছে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে মধ্য সিরিয়ার খ্রিস্টান অধ্যুষিত আল সুকাইলাভিয়া শহরের প্রধান স্কয়ারে বসানো ক্রিসমাস ট্রির নিচের অংশে আগুন জ্বলতে দেখা যায়। ইরানের সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদন বলছে, প্রত্যক্ষদর্শীরা মুখোশধারী এক দুর্বৃত্তকে ওই ক্রিসমাস ট্রিতে আগুন দিতে দেখেন। বাধা দেওয়ার চেষ্টা করলে বন্দুক উঁচিয়ে তাদের ভয় দেখায় ওই দুর্বৃত্ত। বিবিসি বলছে, স্থানীয় দমকল বাহিনী আসার আগেই ঘটনাস্থল থেকে পালায় সে। তাৎক্ষণিকভাবে এ ঘটনার প্রতিবাদে শহরের প্রধান সড়কের দখল নেন হামার বাসিন্দারা। সংখ্যালঘুদের ধর্ম পালনের স্বাধীনতার উপর হুমকি আসায় এর দায় সিরীয় প্রতিরক্ষা দপ্তরকেই নিতে হবে এমন অভিযোগ করেছেন তারা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।